আজও জুলাইয়ের এই নতুন স্বাধীনতার পরেও আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা, বৈষম্য দূর হয়েছে কিনা আমার জানা নেই। তবে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের মানুষ এখনো বৈষম্যের শিকার। তার প্রমাণ হিসেবে আমি বলতে চাই, আপনারা জানেন বিয়ানীবাজারে গ্যাস সম্পদ রয়েছে, আপনাদের গোলাপগঞ্জে গ্যাস সম্পদ রয়েছে, যেখান থেকে প্রতিদিন 70 লক্ষ ঘনফিট গ্যাস উত্তোলন করা হয়, যা বছরে বিক্রি করলে 1,620 কোটি টাকা বিক্রি করা হয়। তাহলে 55 বছরে গোলাপগঞ্জকে উন্নয়ন করার জন্য যদি ইচ্ছা থাকতো, তাহলে গোলাপগঞ্জের এই গ্যাস ফিল্ডের টাকা দিয়ে গোলাপগঞ্জের উন্নয়ন করা যেত। আমার ভাইরা, আপনারা জানেন কিনা আমি জানি না, এই গ্যাস ফিল্ড থেকে একটা ফান্ড তৈরি করা হয়েছে RSR নামে, সোশ্যাল রেসপন্সিবিলিটি নামে একটা ফান্ড করা হয়েছে। এখান থেকে গোলাপগঞ্জের মেধাবী ছাত্রদেরকে টাকা দেওয়ার কথা, কিন্তু আমরা জানি না বিশাল এই ফান্ড থেকে আমি কখনো দেখি নাই ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, কোথাও গোলাপগঞ্জের কোন সন্তান টাকা পেয়েছে কোথাও আমার জানা নেই। এজন্য আমরা গরিব মার্কার প্রার্থী জননেতা সাদিকুর রহমান সাহেবকে নিয়ে আবারও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, গোলাপগঞ্জের সম্পদ অন্য কোথাও বিক্রি না করার জন্য আমরা আন্দোলনে নামার জন্য জননেতা সাদিকুর রহমান সাহেবকে নিয়ে এসেছি। প্রিয় উপস্থিতি, আরেকটা কথা বলে আমার কথা শেষ করব। আপনারা জানেন গোলাপগঞ্জ খাল, বিল, নদ, নদী, হাওর বাওর নিয়ে একটা গড়ে ওঠা জনপদের নাম, উপজেলার নাম হলো গোলাপগঞ্জ। এখানে মাত্র 640 কিলোমিটার আয়তনের রাস্তা রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই 640 কিলোমিটার থেকে এই 54 বছরে গোলাপগঞ্জে মাত্র 215 কিলোমিটার জায়গা পাকা করা হয়েছে, আর আধা পাকা আছে 79 কিলোমিটার জায়গা। 346 কিলোমিটার জায়গা দিয়ে এখনো মানুষ কাদামাটি দিয়ে হাঁটতে হয়। গোলাপগঞ্জের ভাগ্য 55 বছরে পরিবর্তন হয় না। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আজ এই গ্যাস ফিল্ডে বলেন আর বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে বলেন, আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের শিক্ষিত বাচ্চাদেরকে চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু এদেরকে চাকরি দেওয়া হয় না। একটা মাত্র কারণ, ওনারা বলেন এখানে শিক্ষিতের হার নাকি কম। আমি যতটুকু দেখেছি উইকিপিডিয়া থেকে, আমি গতকালকে রাত্রে দেখেছি, আমাদের গোলাপগঞ্জের শিক্ষিতের হার হলো 62.+ যদি আজ এই 346 কিলোমিটার জায়গা গোলাপগঞ্জের রাস্তাঘাটের উন্নয়নের সাথে যদি বাগার সাথে যোগাযোগ সংস্থাপন করা হইতো, শরীফগঞ্জের সাথে আজকে যোগাযোগ রাখা হইতো, বাদেবাসার সাথে আজকে যোগাযোগ রাখা হতো, তাহলে গোলাপগঞ্জের শিক্ষার হার 62.+ থাকতো না, 80+ হয়ে যেত। কিন্তু সেই সুযোগ থেকে গোলাপগঞ্জের ছেলেরা, শিক্ষিত বাচ্চারা আজকে বঞ্চিত হচ্ছে, কারণ গোলাপগঞ্জের রাস্তা নাই, গোলাপগঞ্জের কোনো রাস্তাঘাট নাই। আপনারা শুনলে অবাক হবেন, এই সময়ের মানুষ চিকিৎসা ছাড়া চলে না। অথচ আমি জানি না অন্য কোন ইউনিয়নের খবর কতটুকু, আপনাদের শরীফগঞ্জে এখনো একটা স্বাস্থ্য কমপ্লেক্স বলে অনেক কিছু থেকে আজকে বঞ্চিত গোলাপগঞ্জের মানুষ। 54 বছর আমাদেরকে শুধু আশার বাণী শোনানো হয়েছে। আপনারা জানেন বারাক ওবামা যখন নির্বাচন করেছিলেন, একটা কথা বলেছিলেন, 38 বছরের বারাক ওবামা বলেছিলেন, আই হ্যাভ চেঞ্জ, আমি চাই পরিবর্তন। আমরাও 54 বছর দাঁড়ের শীষে ভোট দিয়েছি, নৌকায় ভোট দিয়েছি, লাঙ্গলে ভোট দিয়েছি, না আর এবার কোথাও ভোট দেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নেতা, আমাদের নেতৃত্ব, আমার দল খেলাফত মজলিস মাওলানা সাদিকুর রহমান এই জনপদের গুণীজনকে আমাদের কাছে পাঠিয়েছে। সংগ্রামে উপস্থিতি, আগামী নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা সাদিকুর রহমান সাহেবকে বিজয় করার জন্য আপনাদের দোয়া ও রায় প্রত্যাশা কামনা করে আগামীর সংগ্রামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। খেলাফত মজলিস জিন্দাবাদ, গরিব মার্কা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে
বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস গোলাপগঞ্জ সাহা কর্তৃক জনাব মৌলানা সাদিকুর রহমান সাহেবের নির্বাচনী প্রচারণার গড়িমার্কা প্রতীকের আজকের এই সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত জননেতা জনাব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের, মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী গোলাপগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুবই সংক্ষেপে জাতীয় এবং স্থানীয় কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাই। বিগত সরকারের আমলে 6 লক্ষ কোটি টাকার বাজেট হয়েছিল। এই বাজেট ছিল সাধারণ জনগণের গায়ে সিংহা বসে রক্ত শোষণ করার বাজেট। এই বাজেট নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স বসানো হয়েছে। এর আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স ছিল না। যে দেশের মানুষ এক বেলা খেতে পায় না, অর্ধ বেলা খেতে পায় না, তাদের উপরে ট্যাক্স বসানো কোন ন্যায্যতা হতে পারে না। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, এই ট্যাক্স বসিয়ে দেশ থেকে প্রতি বছর 1,90,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছে, টাকা কাজে আসেনি। যারা কথা বলেছেন তাদেরকে মামলা হামলা, জুলুম নির্যাতন, খুন গুম চালিয়ে আয়নাঘরে রেখে জুলুম নির্যাতন করে তারা টাকশাল করেছে, টাকা পাচার করে বাইরে নিয়ে সেই টাকা বিভিন্ন জায়গায় তারা তাদের নিজস্ব সুবিধায় সেই টাকা নিয়ে গেছে। সংগ্রামী দেশবাসী, তারা গ্যাসের মূল্য বৃদ্ধি করেছিল। যে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে সারা বাংলাদেশে পরিবহন খাতে খরচ বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, এগুলা জনগণের রক্ত শোষণ করা হয়েছে। আজকে টেন্ডারবাসী, চাঁদাবাজি সারা বাংলাদেশে ফয়লাভ হয়ে গেছে। নৃশংসভাবে পাথর দিয়ে চাঁদা আদায় করার জন্য মানুষ মারা হচ্ছে। আইনে জাহিলিয়াতের বর্বরতাকে হার বানাবে। এই চাঁদাবাজির দিন আর এদেশের মানুষ দিতে চায় না। আপনারা চিত্র শক্তি চেয়েছেন। খেলাফত মজলিস আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে কোনদিন ভোট চাওয়ার জন্য আসেনি। এবার প্রথম এসেছে। আমরা জনাব মৌলানা সাদিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের সাহায্য চাই। ইনশাআল্লাহ এই গোলাপগঞ্জের গ্যাস, বিয়ানীবাজারের গ্যাস জনগণের গোলাপগঞ্জ জানিয়াদারবাসীর চাহিদা পূরণ করার পরে সারা সিলেটে গ্যাস সংযোগ দেওয়ার ন্যায্যতার দাবি। 2,000 কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। শ্রমিকদেরকে পেটে লাথি মারা হয়েছে। শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ করে দেওয়া হয়েছে। আমি মনে করি ন্যায্যতার ভিত্তিতে সারা দেশকে ডেলে সাথে হলে খেলাফত মজলিসের প্রার্থীদেরকে বিজয় করুন। আপনাদেরকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বোপরি আল্লাহর সাহায্য এবং দোয়া চাই। সালাম। সংগ্রামী গণজগৎ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস
والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। খেলাফত মজলিস মনোনীত সিলেট ৬ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা সাদিকুর রহমানের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার মঞ্চে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের। আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত গোলাপগঞ্জ উপজেলাবাসী। আমার ছাত্র জীবনের উল্লেখযোগ্য একটি অংশ আমি এই গোলাপগঞ্জে অতিবাহিত করেছি। 1991 থেকে নিয়ে দীর্ঘ একটি সময় আমরা অত্র এলাকায় ছাত্র আন্দোলনের কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। আজকে এখানে বসে বসে আমার মনে পড়েছে 1992-93 সালে আমরা যখন এই এলাকার মানুষের অধিকার নিয়ে কথা বলেছিলাম, বিশেষ করে এই গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য আমরা এই গোলাপগঞ্জে স্থানীয়ভাবে বিভিন্ন আন্দোলন এবং কর্মসূচি পালন করেছি। আমার মনে পড়ছে আজকে এই গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই আব্দুল আহাদ, এই গোলাপগঞ্জের আন্দোলন সংগ্রামের আরেকজন অগ্র সৈনিক আমাদের আব্দুল লতিফ সরকার ভাই সহ এই অত্র এলাকার সংস্পর্শস্তরের জনগণকে সমন্বিত করে আমরা সেই 90-র দশকে যে আন্দোলন করেছিলাম, আজকে দীর্ঘ 3 যুগ পরেও আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করছি গোলাপগঞ্জের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে দাবি তা আজও বাস্তবায়ন হয়নি। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, এই 3 যুগের মধ্যে ক্ষমতার অনেকবার পালাবদল হয়েছে। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, কিন্তু কোন সরকারে গোলাপগঞ্জবাসীর ন্যায্য অধিকার আদায়ের দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। সেজন্য আজকে শুধু আমাদের মঞ্চেই নয়, গোলাপগঞ্জের যে কোনো রাজনৈতিক আন্দোলনের মঞ্চে আপনারা শুনবেন অত্র এলাকার মানুষের অধিকার এবং দাবি দাওয়াকে বারবার উপস্থাপন করা হয়। আজকের এই নির্বাচনী জনসভায় দেয়াল বই প্রতীকের জনসভায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, আগামী দিনে যদি খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা সাদিকুর রহমান সাহেবকে আপনারা নির্বাচিত করেন, তাহলে আমরা কথা দিচ্ছি এই এলাকার ছাত্র জনতা মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে আমরা এবার একটি আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনের মধ্যে দিয়ে এই এলাকার ন্যায্য দাবি গোলাপগঞ্জের গ্যাস গোলাপগঞ্জের ঘরে ঘরে পৌঁছে না দেওয়া পর্যন্ত গোলাপগঞ্জের গ্যাস বাংলাদেশের অন্যত্র বিতরণ করার সকল রাস্তা আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। তারপর হলেও আমরা এই ন্যায্য দাবি পূরণ করাই ছাড়ব। সংগ্রামী সিলেটবাসী, আজকে যে সময় আমরা এখন নির্বাচনী জনসভা করছি, আমরা লক্ষ্য করছি এই ফ্যাসিবাদ জালিম স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনকে কেন্দ্র করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক এবং ছাত্র সংগঠনগুলোর একটি ইস্পাত করে ঐক্যবদ্ধ শক্তি গঠিত হয়েছিল, যার মধ্য দিয়ে জালিম ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিন্তু আমরা অবাক দৃষ্টিতে লক্ষ্য করছি এই সরকার পতনের পরে
বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা দেশকে পুনর্গঠন করা, দেশকে সুসংগঠিত করা, দেশের মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা এবং আগামী দিনে জালিম স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুনর্বাসনের পথ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে বাদ দিয়ে তারা কিভাবে আবার ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবেন সেই লক্ষ্যেই তারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সাথে এমন ভাবে বিবাদ এবং সংগ্রামে লিপ্ত হয়েছে যাতে করে এদেশের মানুষের ন্যায্য অধিকার আজকে নিষ্পেষিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি এই রাজনৈতিক এবং ক্ষমতার স্বার্থের দ্বন্দ্ব আগামী নির্বাচনকে পর্যন্ত অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা ক্ষমতার স্বার্থে রাজনীতি করেন তাদেরকে বাংলাদেশের মানুষ বারবার তারা ধিক্কার দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে আগামী দিনে ক্ষমতার মস্তদে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আগামী দিনে দেশপ্রেমিক ইসলাম প্রিয় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যারা গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করবে তাদেরকেই ক্ষমতার মসনদে দেখতে চায়। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, সুতরাং আসুন আজকে আমরা সচেতন, আজকে ছাত্র জনতা সচেতন, আজকে আমরা বিবেক বুদ্ধি দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। কারা দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থকে বড় করে দেখে, কারা ইসলামের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখে, কারা ইসলামের স্বার্থের চেয়ে ক্ষমতার মস্তদে দেওয়ার বিষয়টাকে প্রাধান্য দেয়, তাদেরকে আজকে ভোটের মাধ্যমে আমাদের জবাব দিতে হবে। আগামী দিনের যে নির্বাচন আসছে, এই নির্বাচন যাতে কেউ কোন ধরনের ষড়যন্ত্র দিয়ে বানচাল করতে না পারে সেই জন্য গোলাপগঞ্জের সর্বস্তরের জনগণকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আসুন আপনারা আমরা সকলে মিলে এই বাংলাদেশকে গঠন করে একটি ইনসাফ ভিত্তিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকে সেভাবেই আগামী নির্বাচনের ভূমিকা রাখার তৌফিক দান করুন এবং আমাদের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাদিকুর রহমান সাহেবকে নির্বাচিত করে গোলাপগঞ্জের ন্যায্য অধিকারকে ফিরিয়ে আনার রাস্তাকে আপনারা সুনিশ্চিত করবেন এবং একটি প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যকারী শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিভেদ নয়, ঐক্য চাই, কল্যাণমূলক রাষ্ট্র চাই। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, মৌলভীবাজার ৩ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মাওলানা আহমদ বিলাল। বক্তব্য রাখবেন জননেতা জনাব মাওলানা আহমদ বিলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভেদ নয়, ঐক্য, গণকল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সিলেট 5 আসনের সিলেট 6 আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা সাদিকুর রহমানের সমর্থনে গোলাপগঞ্জ খেলাফত মজলিসের উদ্যোগে আজকের নির্বাচনী জনসভার মোহতারাম সভাপতি, বিজ্ঞ পরিচালক, উপস্থিত আছেন বাংলাদেশের কিংবদন্তি লিডার, বিশিষ্ট লেখক, গবেষক, গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদির,
খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়ী ভাইরা, সম্মানিত উলামায়ে কেরাম, আমরা মৌলানা সাদিকুর রহমান ভাইকে এখানে দিয়েছি। আপনারা জানেন মৌলানা সাদিকুর রহমান ছাত্র জীবনে ছাত্রদের অধিকার আদায়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ছাত্র জমানা থেকে নিয়ে যখন কর্মজীবনে আসেন, একজন আদর্শ শিক্ষক ছিলেন, ঐতিহ্যবাহী কাদির বাজার মাদ্রাসার শিক্ষক ছিলেন, বিয়ানীবাজার দেলবেরাম মাদ্রাসার সম্মানিত শিক্ষক ছিলেন, একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন। গরম মানুষের কাজের জন্য জীবন যৌবন চালিয়ে যাচ্ছেন এবং সুদূর লন্ডনে গিয়ে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার তথা বাংলাদেশের প্রবাসী ভাইদের অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। মৌলানা সাদিকুর রহমান এমন একজন মানুষ, লন্ডনে প্রতি শুক্রবারে মিম্বরে বসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য প্রতি জুমাবারে জমার আগে মানুষদেরকে উপহাস দেন। মৌলানা সাদিকুর রহমান লন্ডনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন, সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। প্রিয় বন্ধুগণ আমার, আজকে বাংলাদেশে সরকারের পর সরকার পরিবর্তন হতে যাচ্ছে, কিন্তু মানুষের ভাগ্যর পরিবর্তন হয় নাই। এখানে আমরা দেখেছি সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব বহুত পরমাপের লোক ছিলেন, কিন্তু গোলাপগঞ্জের মানুষের কয়জন মানুষকে উনি উন্নত করেছেন, কয়জন মানুষকে চাকরি দিয়েছেন আমরা দেখেছি। এই জায়গা দিয়ে আমি প্রায় সময় জকিগঞ্জ যাই, এই জায়গা দিয়ে রাস্তা বল লেখা যায়, কুলৌড়া যায়, বিভিন্ন জায়গা যায়, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এই এলাকার মানুষের গাড়ি চালার ব্যবস্থা থাকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুগণ আমার, যতক্ষণ পর্যন্ত তাক্যবান মানুষ, আমানতদারী মানুষ আপনি জনপ্রতিনিধি বানাবেন না, ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আমি এই জনপ্রতিনিধি ছিলাম রাজনগর উপজেলায়। এই রাস্তায় যতটুক টাকা সরকার থেকে আসে, বিভিন্ন রাস্তায় যতটুক টাকা সরকার থেকে আসে, ওই টাকাগুলো যদি 90% রাস্তায় লাগানো হয়, তাহলে বৎসরে বৎসরে রাস্তার মেরামত করার প্রয়োজন হবে না। আমাদের আমানতদারি জনপ্রতিনিধি পাঠাইতে পারি না, আমাদের মন্ত্রী এমপি চেয়ারম্যান তাদেরকে ঘুষ দিতে হয়। ঘুষ না হলে ইঞ্জিনিয়ার সেখানে কাজ করতে পারবেন না। বিভিন্ন জায়গায় দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে একজন আমানতদারি প্রতিনিধি দেওয়ার প্রয়োজন। প্রিয় বন্ধুগণ আমার, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে প্রায় 2000 ছাত্র জনতা রক্তের বিনিময়ে এবং আজকের প্রধানমন্ত্রী ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনারা জানেন ইফতার করতে বসেছেন, ওই আওয়ামী লীগের পান্ডারা ইফতার করতে দেয় জেলে নিয়ে গিয়েছিল। আপনারা জানেন ডক্টর আহমদ আব্দুল কাদের প্রায় 28টা বই লিখেছেন। ওনার বইয়ের মধ্যে আছে বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলবে, বাংলাদেশের শ্রমিকের অধিকার, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেমন ভাবে চলবে। আসুন বন্ধুগণ আমার, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা একে অন্যের কাদা চুরি বন্ধ করি। এখানে সরকারের বিরুদ্ধে প্রত্যেকের অবদান আছে। আমরা কাদা চুরাচুরি বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর সমাজ গঠন করে আজকে দেশের যে পরিস্থিতি, আজকের প্রকাশ্য গুণাগুলি, প্রকাশ্য মারামারি, রাস্তায় ব্যাংক থেকে টাকা নিয়ে যেতে পারে না, এই সমস্ত জন্য তো আমার ছাত্র ভাইয়েরা রক্ত দেয় নাই। ডক্টর আহমদ আব্দুল কাদের মতো মানুষ জেলে থাকে নাই, অসংখ্য ওলামায়ে কেরাম জেলে থাকে নাই, অনেক মানুষ শাহাদাতের পেয়ালা পান করে নাই। এই দেশকে সুন্দর করার জন্য, একটি সুন্দর সমাজ গঠনের জন্য এই ভাইয়েরা রক্ত দিয়েছে, ওলামায়ে কেরাম জেল করেছেন, রাজনীতিবিদরা জেলে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আমরা বলি না, শুধু আমরা ইসলামী দল যারা করি যারা জেলে গেছে, সকলের ভূমিকা আছে। আসুন সকলে মিলে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে মৌলানা সাদিকুর রহমান দে দেওয়াল গলি মার্কায়
আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকে এই গণজমায়েতের সংগ্রামী সম্মানিত প্রধান বক্তা, সিলেট ছয় গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله حمد الشاكرين وأصلي وسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله المولانا العظيم. খেলাফত মজলিস গোলাপগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের গণজমায়েতের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠনের মাহতারাম মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদির সাহেব সহ কেন্দ্রীয় জেলা উপজেলা গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের দায়িত্বশীল কর্মী ভাইরা, আমার সম্মুখে আছেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে, খেলাফত মজলিসের পক্ষ থেকে, গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। এবং বক্তব্যের শুরুতে আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে এই গোলাপগঞ্জের যে সমস্ত কীর্তিমান ব্যক্তি ছিলেন, গুণবর্তী ব্যক্তি ছিলেন, আজকে গোলাপগঞ্জে নেই। এই গোলাপগঞ্জকে বিশ্বের বহির্বিশ্বে সুনাম অর্জনের জন্য যারা অতীতে বিভিন্নভাবে কাজ করে গেছেন, আজকে দুনিয়াতে নেই। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, সচিব পর্যায়ে, উচ্চ পর্যায়ে যারা গোলাপগঞ্জের সন্তানরা, বিয়ানীবাজারের কৃতি সন্তানরা কাজ করেছেন, আজকে নেই। তাদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং যারা জুলাই বিপ্লবে গোলাপগঞ্জে বিয়ানীবাজারের 7 জন ভাই শাহাদত বরণ করেছেন, আমরা আজকে এই গণজমায়েতে তাদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম স্থান দান করেন, তাদের সুক্তন্তপ্ত পরিবার পরিজনদেরকে সবরে জামিল ধারণ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটা ফ্যাসিস্ট সরকারের দাবা খোলে আমরা পিষ্ট ছিলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত 5ই আগস্ট আমাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছেন। এই স্বাধীনতা লাভ করতে গিয়ে, অর্জন করতে গিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা, যে সমস্ত দেশপ্রেমিকরা নিজের রক্ত দিয়ে আমাদেরকে এই ফ্যাসিস্ট থেকে আমাদেরকে মুক্তি করে দিয়েছেন, তাদের কথা আজকে স্মরণ করছি। তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন।
এবং যারা আজকে অসুস্থ আক্রান্ত চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন, সরকারের প্রতি বর্তমান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত দুঃখের বিষয় যে যার জন্য একটা বিপ্লব হয়েছে, আমরা আশা করেছিলাম এই বিপ্লবী সরকার যখন ক্ষমতায় আসছে তখন ইসলামী মূল্যবোধের যারা এখনো জেলের মধ্যে রয়েছেন তাদেরকে মুক্তি দিবে, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই। আমরা আশা করেছিলাম শাপলা চত্বরে যারা শাহাদত বরণ করেছেন এই সরকার তাদের হত্যার বিচার করবে, কিন্তু তাদের হত্যার বিচার করা হয় না। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে দেশকে নিয়ে যেভাবে 5ই আগস্টের পূর্বে ষড়যন্ত্র করা হয়েছিল, আজকেও ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশের ক্ষমতার পরিবর্তনে মানুষের মুক্তি হবে না, ক্ষমতার পরিবর্তনে মানুষের মধ্যে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর প্রদত্ত বিধান যদি আমরা বাস্তবায়িত না করতে পারি, ততক্ষণ পর্যন্ত কোন তন্ত্রমন্ত্র কোন মতবাদ দিয়ে মানুষের শান্তি আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সংগঠনের স্পষ্ট স্লোগান হচ্ছে বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র। আজকে আমাদের বিভেদের মাধ্যমে আমরা 54 বছর অতিবাহিত করেছি, আমরা বিভিন্ন শাসন দেখেছি, কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে মন্ত্রীদের বাক্যের পরিবর্তন হয়েছে, এমপিদের বাক্যের পরিবর্তন হয়েছে, ডিসিদের বাক্যের পরিবর্তন, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার বাক্য পরিবর্তন, কিন্তু যারা শ্রমিক ছিল, রিক্সা শ্রমিক ছিল, নিম্ন আয়ের মানুষ ছিল, তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে যারা ক্ষমতায় যায় তাদের অন্তরের মধ্যে ক্ষুধা বিরুদ্ধ নয়, এই জন্য তারা জনগণের অর্থ আত্মসাৎ করে, তারা সুইজারল্যান্ডের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে, আজকে কানাডায় বাড়ি তারা করে, তারা সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, আমেরিকা যুক্তরাজ্যে তাদের বাড়ি রয়েছে, কয়েকটা বাড়ি তাদের রয়েছে। এই বাড়িটা হচ্ছে আপনার আমাদের আয় করের পয়সা দিয়ে তারা বাড়ি কিনে, আত্মসাতের পয়সা নিয়ে। সুতরাং আমরা চাই খেলাফত মজলিসের স্লোগান হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র, যে রাষ্ট্রতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে এবং সব শান্তিতে বসবাস করবে। এই শান্তিতে বসবাস করার গ্যারান্টি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। মদিনায় যখন তিনি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন তখন তো ইহুদি ছিল, পর্তুগিজ ছিল, খ্রিস্টান ছিল, সকলের নিরাপত্তা আল্লাহর নবী বিধান নিশ্চিত করেছেন। আজকে যদি খেলাফত ব্যবস্থা কায়েম হয় তাহলে অনেকে ইসলামকে তারা ভয় পায়, খেলাফতের নাম হলে ভয় পায়, কিন্তু খেলাফত এমন একটি ব্যবস্থা, এমন একটি মডেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি আমিরুল মুমিনিন থাকা অবস্থায় ফুরাত নদীর পারে তীরে যদি একটি কুকুর যদি অনাহারে মারা যায়, কাল কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এই হচ্ছে খেলাফত ব্যবস্থা। সুবহানাল্লাহ। আজকে কত মানুষকে খুন করা হচ্ছে, কত মানুষ অনাহারে মারা যাচ্ছে, কত মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তার বিচার কি নেই? আল্লাহ তাআলা বিচার করেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কেউ এই দুনিয়াতে যেতে পারবেন না। আল্লাহ পাক সবাইকে ধরেন। নমরুদ, ফিরাউন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহবকে আল্লাহ ধরেছেন। এই দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন। অতীতে যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে আল্লাহ তাআলা অপমান করেছেন, এই থেকে আমাদের লেসন নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের বিভিন্ন দলের যে কথাবার্তা, এখন যে আচরণ, তারা যদি পাওয়ার যায় তাহলে বোঝা যাচ্ছে বিগত সরকার যেভাবে করছে এর চেয়ে কি কম করবে না, বলকে আরো বাড়িয়ে করবে। এর থেকে মুক্তি পেতে হলে, নিষ্কৃতি পেতে হলে আপনারা যদি যার অন্তরের মধ্যে আল্লাহর ডর রয়েছে, খৌফ রয়েছে, আল্লাহর
ডর, ওই ব্যক্তিকে যদি আপনারা সংসদে প্রেরণ করতে পারেন, সেই ব্যক্তি আপনাদের একটা পয়সাও লুণ্ঠন করবে না, আপনাদের জানের নিরাপত্তা দিবে, আপনাদের মালের নিরাপত্তা দিবে, আপনাদের কোনো কিছুর উপরে সে আক্রমণ করবে না। প্রিয় ভাইরা আমার, গোলাপগঞ্জে আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুখিয়াতি দুইটা উপজেলা হচ্ছে গোলাপগঞ্জ আর বিয়ানীবাজার, কিন্তু যা উন্নয়ন হয়েছে এইগুলা প্রবাসী দ্বারা উন্নয়ন হয়েছে। আপনারা জানেন গোলাপগঞ্জে এডুকেশন ট্রাস্ট, গোলাপগঞ্জ হেল্পিং, গোলাপগঞ্জে সোশ্যাল ট্রাস্ট, গোলাপগঞ্জ উলামা কাউন্সিল, এইগুলা উপপ্রবাসীরা বিভিন্নভাবে গ্রাম অঞ্চলের যে সমস্ত মেধাবী ছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেওয়া হয়, বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানকে তারা নির্মাণ করে দিচ্ছেন, রাস্তাঘাট করে দিচ্ছেন, কিন্তু সরকার থেকে যেভাবে আশা করা হয়েছিল যে উন্নয়ন সেইগুলো হয় নাই। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আপনাদেরকে বলতে চাই গোলাপগঞ্জ যে একটা সুনাম আছে এইগুলা থাকবে, সরকার করো আর না করো। আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা গোলাপগঞ্জে ভালোবাসি, বিয়ানীবাজারের যারা সন্তান রয়েছে, আমরা যদি 1 টাকা খাই, তাহলে 1 টাকা উপার্জন করি, তাহলে 50p আমরা লন্ডনে রাখবো, 50p গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে উন্নয়নের জন্য যে সমস্ত অসহায় দুস্থ মানুষ রয়েছেন তাদের জন্য আমরা ব্যয় করতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা সব সময় আমরা প্রস্তুত রয়েছি, কারণ আমরা যদিও প্রবাসীতে আসি, আমরা শুয়ে থাকি প্রবাসীতে, কিন্তু আমাদের অন্তর দিল সব সময় থাকে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের দিকে। এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ যদি আপনারা সুখে শান্তিতে থাকেন, আরাম আয়েসে থাকেন, তাহলে আমরাও আরাম আয়েসে। আর আপনারা যদি সুখে শান্তিতে না থেকে দুঃখ কষ্ট করেন, যেগুলা বলা হয়েছে বিভিন্ন বক্তারা, যে ইউনিয়ন রয়েছে যেখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই, এখনো তারা সিলেট আসতে কয়েক ঘন্টা সময় লাগে। একজন ডেলিভারি রোগীকে নিয়ে যদি সিলেট আসা হয়, তাইলে এই রোগীটা পথের মধ্যে মারা যেতে পারে। গোলাপগঞ্জে যে কুশিয়ারা নদী রয়েছে, নদীর যে বাঙ্গর, আমাদের গ্যাস অন্যত্র দেওয়া হয়েছে, কিন্তু গোলাপগঞ্জবাসী এই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। আজকে গোলাপগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করার জন্য মাদকাসক্তি দিয়ে আমাদের প্রজন্মকে বিনষ্ট করার হীন ষড়যন্ত্র করা হচ্ছে। আমি গোলাপগঞ্জে দাঁড়িয়ে গোলাপগঞ্জের প্রশাসন এবং গোলাপগঞ্জের সুশীল সমাজ রাজনীতিবিদদেরকে বলতে চাই, আমরা রাজনীতি করে জনগণের জন্য, আমরা রাজনীতি করি দেশের জন্য, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমাদের ভবিষ্যৎ যদি প্রজন্ম যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে রক্ষা করবে? আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের বাচ্চারা যদি মাদকাসক্তিতে যদি কেউ আসক্ত হয়, তাকে চিহ্নিত করে তাদের মা বাবার কাছে আপনারা দেন, নতুবা মসজিদের আলিমদের কাছে দেন, যে তাকে যেন বোঝানো হয় যে মাদকাসক্তি এমন একটি জিনিস যেটা মানুষ আসক্ত হলে সে তার মাকে চিনবে না, বাপকে চিনবে না, সমাজ চিনবে না, সে সমাজ থেকে বিচ্ছিন্ন হবে। এই জন্য আমাদের সবাইকে আমি আকুল আবেদন রাখছি যে আপনারা এইভাবে সচেতন থাকবেন, যে আমাদের এই যে প্রজন্মকে যেন মাদকাসক্তি দ্বারা বিনষ্ট না করা হয়। আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার ব্যাপারে আমাদের প্যারেন্টস যারা আছেন, আমাদের সুশীল সমাজ যারা আছেন, আপনারা সচেতন থাকবেন। আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, আমাদের ডিসিএসপি হতে হলে যে স্কুলে যারা লেখাপড়া করতেছেন, এই লেখাপড়া যদি এসএসসিতে যদি ভালো রেজাল্ট করে, জিসিএসসিতে যদি ভালো রেজাল্ট করে, তাহলে সে উপরে গিয়ে ডিসিএসপি ফরেন মিনিস্ট্রিতে চাকরি পাবে। এই জন্য যারা আছেন আপনারা সচেতন হয়ে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা যদি খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীকে যদি আপনারা আগামী নির্বাচনে, ত্রয়োদশ নির্বাচনে যদি বিজয় করেন, যেগুলো আমি উল্লেখ করলাম, এছাড়াও গোলাপগঞ্জের অনেক সমস্যা রয়েছে, বিয়ানীবাজারের সমস্যা, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে আপনাদেরকে নিয়ে
সাংবাদিক ভাইদেরকে নিয়ে, যারা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে আমি আপনাদের সাথে সলা পরামর্শ করে গোলাপগঞ্জের যে সমস্ত সমস্যা, সেই সমস্যা সমাধানের করার চেষ্টা করব। পরিশেষে আমি আবার আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামকে শোডাউন থেকে শুরু করে সকাল 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত রাত প্রায় 8টা হয়ে যাচ্ছে। যে সমস্ত ভাইয়েরা খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিসের ভাইয়েরা নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল সার্থক করে তোলার জন্য যারা প্রচেষ্টা করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করুন। আমাদের খেলাফত মজলিসকে কবুল করুন, ছাত্র মজলিসকে কবুল করুন, শ্রমিক মজলিসকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা চাই বাংলাদেশের একটি পরিবর্তন। আগামী নির্বাচনে সমস্ত ইসলামী দলগুলা ঐক্যবদ্ধভাবে আমরা চাই একটি বিপ্লব গঠনের জন্য। আমাদের সম্মানিত মহাসচিব সাহেব একটি সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন স্পষ্ট ভাষায় যে এককভাবে আমরা সংসদে গিয়ে কিছুই করতে পারবে না। যদি সমস্ত ইসলামী দলগুলা যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি আমরা বিজয় হয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ কেউ ইসলামের বিরুদ্ধে সংসদে কোনো আইন পাস করতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কেউ কুটারাঘাত করতে পারবে না। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন সমস্ত ইসলামী দলগুলা যেন একভূত হয়ে আগামী নির্বাচনে আমরা সংসদে গিয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী আগামী দিনের স্বপ্ন সারথীর কাছ থেকে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলাম। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, বহু গ্রন্থ প্রণেতা, লক্ষ লক্ষ ছাত্র জনতার প্রাণের স্পন্দন, খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, জননেতা জনাব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের। বক্তব্য রাখছেন অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকে গোলাপগঞ্জে খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত এই গণজমায়েতের সম্মানিত সভাপতি, মঞ্চবৈষ্ট মাওলানা সাদেকুর রহমান, যাকে আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে মনোনয়ন দান করেছি, এবং কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, উলামায়ে কেরাম, ব্যবসায়ী মহল এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি জুলাই 24-এ যারা প্রাণ দিয়েছেন, বিশেষ করে অত্র এলাকার
গোলাপগঞ্জ বেয়ানাবাদের 6 জন ভাই রক্ত দিয়েছেন, আত্মাও দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের মাগফিরাত কামনা করছি। তারা পঙ্গু হয়েছেন, প্রায় 20,000-এর অধিক মানুষ পঙ্গু হয়েছে, চোখ গিয়েছে, হাত গিয়েছে, পা গিয়েছে। তারা রক্ত দিয়েছেন, কেন দিয়েছেন, কি তারা চেয়েছিলেন? আমরা জানি বিগত 15 বছর ধরে দেশ স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমাদের উপরে চেপে বসেছিল, জায়নাগর সৃষ্টি করেছিল, গুম খুনের ব্যবস্থা করেছিল, অত্যাচার অনাচার, হাজার হাজার আলেম ওলামা রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দকে জেলে বসে হয়রানি করে, গ্রেপ্তার করে, রিমান্ডে নিয়ে অত্যাচার করেছিল। সে ফ্যাসিবাদকে দমন করার জন্যে, বিতাড়িত করার জন্যে তারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে। আল্লাহর সেই মেহেরবানি, তাদের রক্তের বদলে, তাদের ত্যাগের বদলে আমরা মুক্তি লাভ করেছি। ভারতের দোসর ফ্যাসিবাদী সরকার এবং তার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বাধ্য হয়েছেন। আমরা ঐক্যবদ্ধ সৈনিকদের প্রতি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, মরকবা জানাচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা কষ্ট করে রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছে। সকলে ভাইয়েরা আমার, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। এই নির্বাচন সামনে রেখে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট 6 আসনে আমরা প্রার্থী খুঁজছিলাম। আমরা খুঁজে পেলাম অনেক ব্যক্তিকে, যিনি আমাদের লন্ডন ইউকে দক্ষিণের যিনি সভাপতি, যিনি এই এলাকার অধিবাসী, এখন প্রবাসী আছেন। তার সঙ্গে কথা বলে এদেশের মানুষের জন্য, দেশের জন্য তার যে আকুতি কান্না, তিনি কিছু করতে চান। বিদেশে আছেন ঠিকই, কিন্তু তার মনটা পড়ে আছে এই বিয়ানীবাজার, গোলাপগঞ্জে। এখানে উন্নত করার ব্যবস্থা করা। তিনি প্রশ্ন করতেন, আমার এলাকাতে উন্নত হচ্ছে না। হাজার হাজার মানুষ, এখানকার মানুষ বিদেশে বাস করে, প্রবাসে থাকে। এখানে কিছু লোকের উন্নত হয়েছে বটে, ওখানে বাড়িঘর হয়েছে বটে, কিন্তু এখানকার সমস্যার সমাধান হয় নাই। এখানকার সমস্যা সমাধান করার জন্য রাস্তার সমস্যা, গ্যাসের সমস্যা, নদীর ভাঙনের সমস্যা সমাধান করার জন্য যাদের কাজ করার কথা ছিল, এই অঞ্চল এলাকা থেকে যাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠা হয়েছিল বিভিন্ন সময়ে, তারা কেউ কথা রাখে নাই। এখানে মন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রীও ছিলেন। দুর্ভাগ্য হচ্ছে আলেম ওলামা উদ্দেশ্যে এলাকার সন্তান হওয়ার সে ব্যক্তির জীবনে ইসলাম বিদ্বেষী ছিল। ইসলামের শিক্ষাকে দমন করার জন্য সে সারা জীবন কাজ করেছে। সে ছাত্রের সভাপতি ছিল, বারান্দাদি করত। পরে আওয়ামী লীগের টিকিট নিয়ে মন্ত্রী হয়েছে, আর হয়ে পড়ে এদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সমস্ত ব্যবস্থা করেছে। যাদের মাদ্রাসাগুলো তাদের আবার ব্যবস্থা করেছে। এরপরে যারা ছিলেন, বাকি যারা ছিলেন, তাদের সামনে একটাই স্বপ্ন ছিল, নিজের ভাগ্য উন্নত করা, অর্থ কামাই করা, এছাড়া তারা কিছু করে নাই। এই জন্য আমরা মনে করি, যদি সাদিকুর রহমানকে আপনারা নির্বাচিত করতে পারেন, আপনাদের সঙ্গে পরামর্শ করে, আপনাদের পক্ষ হয়ে এই এলাকার সমস্যার সমাধানে তিনি অংশগ্রহণ করবেন, চেষ্টা করবেন, এ কথা আমরা বলতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা খেলাধুলার মধ্যে কি চাই? আমরা চাই বাংলাদেশ পরিচালিত হোক ইসলামের আদর্শের ভিত্তিতে,
শরিয়ার ভিত্তিতে পরিচালিত হোক। আমরা চাই এদেশে গরিব না থাকুক। আমরা চাই মানুষ শিক্ষিত হয়ে কাজ শিখে কর্ম করে বাঁচার ব্যবস্থা করুক। আমরা দয়ায় বাঁচতে চাই না। আমরা আল্লাহ দেওয়ার যোগ্যতার বিকাশ সাধন করে এলাকার জাতির দেশের উপকার করতে চাই, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাই। এলোকে আমরা কাজ করছি। আমরা কাজ করছি যাতে করে এদেশে কোনো দুর্নীতি না থাকে। আজকে বাংলাদেশে আপনারা জানেন দুর্নীতি এক মহা সমস্যা। 24 জুলাই বিপ্লবের পরে ভাবিয়েছিলাম, স্বপ্ন দেখেছিল আমাদের তরুণরা এখানে দুর্নীতি থাকবে না, নেতারা দুর্নীতি করবেন না, চাঁদাবাজি করবেন না, লুণ্ঠন করবেন না। কিন্তু কি দেখা আমরা 1 বছরের ব্যবধানে নতুন নতুন চাঁদাবাজ তৈরি হয়ে গেল, লুণ্ঠনকারী তৈরি হয়ে গেল। মানুষের সাধারণ সম্পত্তি কেড়ে নিয়ে তারা নিজেদের আখেরে দেওয়ার চেষ্টা করলো। প্রিয় ভাইয়েরা, আমরা আপনারা কেউ তা চাই নাই। আমরা যেটি শান্তিপূর্ণ দেশ, নিরাপদ দেশ, সুন্দর দেশ, উন্নত দেশ, আজকে আমাদের মধ্যে যারা বিদেশে থাকেন তারা কেন বিদেশে যান? জানে জন্যই মনে করেন তারা সেখানে নিরাপত্তা লাভ করতে পারবেন, শৃঙ্খলার মধ্যে বাস করতে পারবে। কেন বাস করতে পারবে? আজ থেকে 200 বছর আগে যে দেশে আপনারা যাচ্ছেন, আমরা যাচ্ছি, সেখান থেকে লোকেরা এসে এখানে আসতো। কেন আসতো? কারণ এটা ছিল আমাদের সোনার দেশ। এদেশে আজকে ভাগ্য খুলে যেত। আজকে আপনারা মনে করেন ইংল্যান্ড গেলে পরে ভাগ্য খুলে যাবে, আমেরিকা গেলে ভাগ্য খুলে যাবে। 200 বছর আগে এই অবস্থা ছিল আমাদের এই অঞ্চলের, যেখানে আসতে ভারতে ভাগ্য খুলে যেত ইংল্যান্ডবাসীর। তারা আসতো এখানে। আসার সময় তারা আমাদেরকে দখল করেছে, শাসন করেছে, লুণ্ঠন করেছে, দুর্ভিক্ষ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের ইচ্ছা জানাতে হবে। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ দাঁড়িয়ে যায়, নিজেদের আদর্শের উপর দাঁড়িয়ে যায়, তাহলে দুনিয়ার কোন মানুষ তাকে পরাভূত করতে পারবেন না। আমরা হচ্ছে এদেশের মানুষ। বিশ্ব মুসলিমের একটি বড় অংশ হচ্ছে এদেশের মানুষ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে এগোতে চাই, এই সমাজ কায়েম করতে চাই, দুর্নীতি মুক্ত, সমস্যা মুক্ত, দারিদ্র্য মুক্ত, সুন্দর নিরাপদ এক দেশ গড়তে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি, এ লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। অথচ যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখেন, তারা এই দেশে উন্নত করা, দাঁড়ানো, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা চিন্তা বাদ দিয়ে নিজেদের আখের গোছাবার জন্য স্বপ্ন দেখি। আমরা জনগণকে সাথে নিয়ে ওই সমস্ত শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে চাই, যে সংগ্রাম আমাদের সন্তানরা ভাইরা করেছিল। জুলাই মাসে 24 জুলাইতে যারা আন্দোলন করেছিল, তাদেরই পথ ধরে আমরা আবার সংগ্রাম করতে চাই, আন্দোলন করতে চাই। আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন, যদি আপনারা আমাদেরকে এগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে ইনশাআল্লাহ আলেম ওলামা পীর মাশায়েখ উদ্দিন দেশ, হাজার হাজার মসজিদের দেশ কেউ পরাভূত করতে পারবে না। ভারতের মোদী সরকারের চক্রাঙ্গানি আমরা ভয় পাই না। আপনারা জানেন এই সরকার, মোদী সরকার আসামে মুসলমানদেরকে তাড়াবার জন্য বন্দী করছে। বিভিন্ন এলাকাতে তারা মুসলমানদেরকে আক্রমণ করছে। আমরা এই দেশে যারা বাস করে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, কাউকে আমরা তাড়াতে চাই না। তারা দেশের নাগরিক, সব অধিকারী তারা বাস করবে। কিন্তু ভারতের এই সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র
আমরা নস্যাৎ করে দিতে চাই যদি আপনারা সমর্থন করেন। আপনারা জানেন শেখ হাসিনা, খুনি হাসিনা, ফেসিবাদী হাসিনা আজকে কোথায় বাস করে? দিল্লিতে তিনি থাকেন, আরামে বাস করছেন। সেখানে বসে 4,000 কোটি টাকা লেনদেন করার ব্যবস্থা করছেন। বাংলাদেশের রাজনীতিকে চক্রান্ত করছেন যাতে নির্বাচন হতে না পারে, গোলমাল লেগে যায়, সমস্যা তৈরি হয়। আমরা সেই সব চক্রান্ত নস্যাৎ করতে দৃঢ় প্রতিজ্ঞ, বদ্ধ পরিকর। যদি আপনারা আমাকে সমর্থন করেন, আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের দেশকে ভারতের মতো আধিপত্যবাদী সাম্প্রদায়িক দেশ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়ের আমার, আজকে সামনের দিনগুলোতে এমন উদ্যোগে পাঠাতে হবে সংসদে যারা সব সত্যবাদী, যারা যোগ্য, যারা মানুষের জন্য কাজ করবে, নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে কাজ করবে না। আমরা সেই সমস্ত লোক তৈরি করতে চাই, সেই সমস্ত লোকদেরকে আমরা সংসদে পাঠাতে চাই, যারা সংসদে গিয়ে আপনাদেরকে কথা বলবে, আপনাদের ওগুলো আইন তৈরি করবে এবং দেশকে তারা সুচারুরূপে পরিচালনা করার ব্যবস্থা করবে। এমন লোক আমরা পাঠাতে চাই। এটি করার জন্য আজকে প্রয়োজন, আমরা চেষ্টা করছি সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচন লড়াই করার জন্য। আমরা আশা করি আপনারাও তা অনেকে তাই চান, কারণ আপনারা দেখেছেন যারা ক্ষমতাতে ছিলেন 3টি দল, বড় দল ছিলেন। এক দল ফেসিবাদে পরিণত হয়েছে, এক দল ফেসিবাদের সহায়তা করতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আরেকটি দল আছে দুর্ভাগ্যবশত সেই দলের সাথে আমরাও ছিলাম। কিন্তু তাদের কোন আজকে বলছে বাংলাদেশে আমরা মৌলবাদ দেখতে চাই না। বাংলাদেশে আজকে দক্ষিণপন্থী, ডানপন্থী রাজনীতি বেড়ে যাচ্ছে, উদ্বিগ্নতা প্রকাশ করছে। তারা বলছে আমরা ফেসিবাদী জাতীয় পার্টিকে আমরা নিযুক্ত করতে চাই না। তার মানে কি? তার মানে হচ্ছে তারা কি ফেসিবাদী হতে চান? আমরা চাইব না, জনগণ চায় না আবার নতুন করে বাংলাদেশে ফেসিবাদের জন্ম হোক। তাই আপনাদের অনুরোধ আমার, আপনারা চেষ্টা করেন, আমাদেরকে সমর্থন দান করেন। আমরা ইসলামপন্থীরা মিলিতভাবে আমরা চাই নির্বাচন করার মাধ্যমে সংসদকে সরকার তৈরি করার জন্য। যদি আপনারা সমর্থন করতে পারেন, যে আস্থা আপনারা রাখেন যে আমাদের পক্ষে দেশ পরিচালনা সম্ভব, দেশের উন্নতি করা সম্ভব, তাহলে আপনারা আশা করব আপনারা আমাদেরকে সমর্থন দেবেন। প্রিয় ভাইরা আমার, আজকের বাংলাদেশে খেটে খাওয়া মানুষ, দুঃখী মানুষ, রিক্সাওয়ালা, গরিব মানুষের আজকে বিরাট সংকট রয়েছে। আপনাদের এই বিয়ানীবাজার এই পরিমাণ গরিব মানুষ নাই। সারা দেশে 2.5% মানুষ এখনো গরিব রয়ে গেছে। সারা দেশে আজকে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার হয়ে আছে, তাদের কাজ নাই, তাদের চাকরি নাই। তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। দেশে কোটি জনতা আছে যারা অক্লান্ত, যার চিকিৎসার ভালো অবস্থা নাই। আমাদেরকে দেশে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। ভারতে গিয়ে চিকিৎসা করার যে নিয়ম চালু হয়ে আছে, একে আমরা বন্ধ করতে চাই। আমাদের শিক্ষাকে এবং চিকিৎসাকে উন্নত করতে চাই, যাতে করে দেশের মানুষ এখানে চিকিৎসা লাভ পেতে পারে। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনারা একটু ভাবুন, যদি আপনারা চান দেশ উন্নত হোক, যদি আপনারা চান আপনারা নিরাপদে বাস করুন, যদি আপনারা চান আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক, যদি আপনারা চান এর উন্নতি লাভ করুক, চুরি না হোক, ডাকাতি না হোক, যদি আপনারা চান চাঁদাবাজি বন্ধ হোক, তাহলে আমরা আশা করব ইসলামের পক্ষে আপনারা সমর্থন দেবেন। যে ইসলামের কথা বলার জন্য আপনারা নিজেরাও চেষ্টা করছেন, তাদের পক্ষে যা কাজ করে
তারা ইসলাম বিদ্বেষী নয়, তারা দেশপ্রেমিক, জাতি প্রেমিক, যারা ভারতের তালে তাল দিয়ে নাচে না, যারা ভারতের পথে পথ তোলার চেষ্টা করছে না। আমরা সেই সমস্ত প্রার্থীকে আপনারা হাজির করতে চাই। আমরা আশা করবো আপনারা তাদেরকে সমর্থন দিয়ে আগামী সংসদকে আপনারা ইসলামের সংসদে বানানোর চেষ্টা করবেন। যারা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে, মানুষের পক্ষে কাজ করবে এমন সংসদ আপনারা তৈরি করবেন। আমরা আশা করি, চেষ্টা করছি যাতে ইসলামের দল ঐক্যবদ্ধ হতে পারে। আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। দেশপ্রেমিক এবং যারা ইসলাম প্রিয় তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা আপনাদের সামনে হাজির হওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা আশা করবো আপনারা, বিশেষ করে এই গোলাপগঞ্জের সাধারণ মানুষ, জনগণ, তারা সবাই মিলে আমাদের মনোনীত প্রার্থী মহান সাদিকুর রহমানকে সমর্থন জ্ঞাপন করে তাকে তেলে করবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে তিনি এই এলাকার সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা বাড়াতে চাই না, আমাদের সঙ্গে আপনারা সমাগত। আমি অনুরোধ করতে চাই, যদি আমরা ইসলাম চাই, যদি আমরা জনগণের কল্যাণ চাই, জাতির কল্যাণ চাই, দেশকে বাঁচাতে চাই, ভারতের হাত থেকে যদি আমরা একে রক্ষা করতে চাই, তাই ইসলামের কোনো বিকল্প নাই। ইসলাম যদি আসে দেশে, সুরিয়া যদি দেশে আসে, শুধু মুসলমানরা নয়, হিন্দু ভাইগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ তারাও ভালো থাকবে, নিরাপদে থাকবে। কারণ ইসলাম সব মানুষের মুক্তির জন্য কাজ করেছে। সব মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ নিজে বলেছেন বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। বনি আদম মানে সব মানুষ, আমরা সেভাবে মানুষকে দেখতে চাই। তাই প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সেই দিনের পথে, জনগণের কল্যাণের পথে, মানুষের নিরাপত্তার পথে, শান্তির পথে, উন্নতির পথে আমরা এগিয়ে যাই এবং যারা সেই পথে কাজ করে তাদেরকে সমর্থন করে তাদেরকে শক্তি বর্ধন করি, দেশকে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক অলংকার সমৃদ্ধ জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দের কাছ থেকে গোলাপগঞ্জবাসী বক্তব্য উপভোগ করল। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, আজকের গণজমায়েতের একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন আজকের এই গণজমায়েতের সংগ্রামী সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা দাওয়াত মজলিসের সংগ্রামী সভাপতি জনাব হাফিজ মাওলানা আব্দুল আহাদ। সভাপতির বক্তব্য রাখছেন জনাব হাফিজ আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব প্রফেসর ডক্টর আহমদ আব্দুল কাদের সহ কেন্দ্রীয় জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা, আমি গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রামকে এ পর্যন্ত যারা কষ্ট করে উপস্থিত থেকে প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমি একটা কথা আপনাদেরকে বলবো, এরপরে প্রোগ্রাম স্থগিত করবো। আমার একটা কথা শুনেন আপনারা, প্রিয় গোলাপগঞ্জবাসী, এই যে জুলাইয়ের শক্তি, যে জুলাইয়ের বিপ্লব, যেটা আমাদের যে গোলাপগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম করছি, খেলাফত মজলিসের গণসমাবেশ সেখানে হচ্ছে, সেই গোলাপগঞ্জের জমিনে 7 জন ভাই শাহাদাত বরণ করেছে। এই শহীদদের মুখ বারবার আমাদের চোখের সামনে আসছে। এটা কোনো গল্প নয়, এটা বাস্তবতা। আমরা দেখেছি বিগত 17 বছর এদেশে কোন রকমের কোন আন্দোলন বাকি থাকেনি, কিন্তু ফ্যাসিস্ট সরকারকে লড়ানো যায়নি। কিন্তু যখন ছাত্র জনতার আহ্বানে
সারা দেশের মানুষ যখন সাড়া দিয়েছে তখন একটি বিপ্লব তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই গোলাপগঞ্জের জমিনে 7 জন ভাই যে শাহাদাত বরণ করেছে, এই ফ্যাসিস্ট বিদায় করে একটি ইনসাফ তৈরি করার জন্য, একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিন নির্বাচন আসছে। আমরা যদি বিশেষ করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী একজন ইনসাফওয়ালা, তাকওয়াওয়ালা, খোদা বিরকুল ব্যক্তিকে যদি আমরা নির্বাচন না করি, তাহলে আমি মনে করব গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী ওই 7 শহীদের রক্তের সাথে গদ্দারি করা হবে। এজন্য সবাইকে চিন্তা করতে হবে, আমাদের ভাইরা শাহাদাতের সুরপান করে জান্নাতে চলে গেছে, আর আমাদেরকে বলে গেছে, হে ভাইরা, আমরা শাহাদাতের সিঁড়ি বেয়ে জান্নাতে চলে গেলাম, তোমরা আমাদের বলো না আমরা ফ্যাসিস্ট বিদায় করার জন্য শাহাদাত বরণ করেছি। এই ফ্যাসিস্ট যেন আর কোনদিন এদেশের জমিনে আর পুনর্বাসন করতে না পারে, তোমরা যেন ইনসাফ কায়েম করতে পারো। গোলাপগঞ্জবাসী, খেলাফত মজলিসের আজকের এই গণজমায়েত থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে একজন তাকওয়াওয়ালা, খোদাভীরু মাওলানা সাদিকুর রহমান ভাইকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি আপনারা তাকে খোদাভীরু, তাকওয়াওয়ালা একজন ভাই মনে করেন, আমার দাবি রাখবে, আমিও গোলাপগঞ্জের এক সন্তান, আপনারা সাদিক ভাইকে আগামী দিন দেওয়াল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সকল দাবি দেওয়া যেন আমরা ওনার মাধ্যমে আদায় করতে পারি। আল্লাহ যেন সেই সুযোগ আপনাদেরকে দেয়, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয়, আমরা সকলে মিলে যেন ওনাকে সহযোগিতা করতে পারি, আর আল্লাহ যেন ওনাকে কবুল করেন। সবাই বলে আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন মুখতাসার মুনাজাত হবে, 1 মিনিটে মুনাজাত হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لك الحمد كله ولك الشكر كله يا رب العالمين. وربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.